আজকে যেটা আলোচনা করব সেটা হলো বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই চ্যাপ্টারটা। তো বংশগতি বলতে আমরা কি বুঝি? বংশগতি বলতে বুঝি আমাদের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই বাইরে থেকে বা ভিতর থেকে, সেগুলোর অনেকগুলি আমরা আমাদের বাবা মার থেকে পাই, আবার সবকটা পাইও না। যেমন আমরা প্রত্যেকেই বাড়িতে বা বিভিন্ন জায়গায় শুনেছি যে এর গায়ের রং বাবার মতো বা মায়ের মতো, এর বৈশিষ্ট্য বাবার মতো, চুলটা বাবার মতো বা মায়ের মতো। তো এরকম অনেক কিছু উচ্চতা, তো এগুলো কোথা থেকে আসছে এগুলো আমরা অনেকেই বুঝছি, হয়তো বাবার এরকম আছে বা মায়ের এরকম আছে, সেখান থেকে এসছে, কিন্তু সবকটাই যে সমানভাবে আসে তাও না। তো বংশগতি কথার অর্থ হচ্ছে বিভিন্ন জীবের দেহে যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় এক প্রজন্ম থেকে অনেক প্রজন্মে আসে, পরের প্রজন্মে আসে, এবং এটা চলতে থাকে। কিছু বৈশিষ্ট্য সবসময় প্রকাশ পায় না, কিছু প্রকাশ পায়, কিছু চেঞ্জ হয়। ঠিক এইভাবে রোগও আসে, যেমন খুব কমন এখন বলা হচ্ছে, পুরোপুরি হয়তো কনফার্ম না হলেও বেশ অনেক ক্ষেত্রে সত্য, যে ডায়াবেটিস, মানে যেটাকে আমরা খুব চলিত বাংলায় বলি সুগার রোগ, অর্থাৎ মধুমেহ বাংলায় যেটা বলে, তো ডায়াবেটিস রোগটারও কারণ নাকি অনেকটা ক্ষেত্রে জেনেটিক, অর্থাৎ বাবা মার থাকলে সন্তানের আসার একটা চান্স থাকে। তো এরকম বংশগতি অর্থ তাহলে কি? বংশগতি অর্থ হচ্ছে এই যে বিভিন্ন বৈশিষ্ট্য বা চরিত্র বা বিভিন্ন ফিচার্স যেগুলো এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে আসছে, সেই ব্যাপারটাই হচ্ছে বংশগতি। এবার সেটা কিভাবে আসছে, কার দ্বারা আসছে, কেন আসছে, সেইগুলোই আমরা একটু ডিটেলে জানার চেষ্টা করব। এই প্রসঙ্গে বংশগতি সম্বন্ধে যুগান্তকারী এক্সপেরিমেন্ট করেছিলেন, সেটা হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। উনি অস্ট্রিয়ার একটা ধর্মযাজক। ঘটনাচক্রে উনি তখন যে চার্চ হয় সেই চার্চের উনি ওখানে প্রিস্ট হিসেবে ছিলেন। তো ধর্মযাজকরা যেমন আমাদের এখানে সন্ন্যাসীরা হন, তেমন ওনারাও ওখানে আলাদাভাবে পরিবার থেকে আলাদা হয়ে থাকতেন, এবং ওখানে প্রত্যেকটা চার্চের সঙ্গে অনেক ক্ষেত্রে বেশ বড় জায়গা থাকতো, বাগানের মতো। তো ওখানে উনি বাগানে উনি বিজ্ঞান সাধকও ছিলেন। তো বাগানে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে করতে মটর গাছের বিভিন্ন চরিত্র, লম্বা, বেঁটে, তারপর বিভিন্ন কালারের ফুল, তারপর ফুলের বিভিন্ন অবস্থান, বীজের বিভিন্ন বৈশিষ্ট্য, এগুলোর উপর গাছের মধ্যে ক্রস করলেন। ক্রস কাকে বলে একটু পরেই বলছি। করতে করতে বিভিন্ন এক্সপেরিমেন্ট পেয়েছিলেন, এক্সপেরিমেন্টের রেজাল্ট পেয়েছিলেন, এবং সেখান থেকেই উনি বিভিন্ন জনন সংক্রান্ত, এক সংকর জনন, দ্বিসংকর জননের বিভিন্ন সূত্র বলেছিলেন। এবং সেটাই আমরা ধরে নিই যে বংশগতি বা জেনেটিক্স, অ্যাকচুয়ালি জেনেটিক্সের বাংলা যদিও বংশগতি নয়, বংশগতির ইংরেজি হচ্ছে হেরিডিটি, আর জেনেটিক্সের বাংলা হচ্ছে সুপ্রজননবিদ্যা। তো যাই হোক, এই জেনেটিক্সটা কিন্তু সুপ্রজননবিদ্যা বা জেনেটিক্সটা কিন্তু বংশগতির সঙ্গে খুব ক্লোজলি রিলেটেড। তো উনি সেই সম্বন্ধীয় বিভিন্ন তথ্য দিয়েছিলেন, এবং বিভিন্ন ওনার পর্যবেক্ষণগুলোকে অ্যানালিসিস করেছিলেন, যেটা অনেক পরে, তখনকার আমলে প্রথমে এটা কোনো ভ্যালু পায়নি, কিন্তু অনেক পরে সেটা ভ্যালু পেয়েছিল, এবং আমরা সুপ্রজননবিদ্যার জনক হিসেবে ওনাকে ধরি। এবার যেগুলো আমরা আলোচনা করব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের জন্য এবং ভবিষ্যতের জন্য। তো আমরা এই আলোচনাগুলো যাই করি, তার বেসিসটা কিন্তু আগের চ্যাপ্টারটা, অর্থাৎ আগের চ্যাপ্টারে যে কোষ বিভাজন পড়ানোর সময় বা তার আগে আমরা যে ক্রোমোজোমের গঠন নিয়ে আলোচনা করেছি, সমস্ত ক্রোমোজোমের কথা বলেছি, সেগুলো কিন্তু আবার রিভাইজ করার দরকার আছে। আমি রিভিশন করছি না, কিন্তু আমরা যে আলোচনাগুলো করব, এখানে আমরা লোকাস নিয়ে আলোচনা করব। লোকাস কাকে বলে, অ্যালিল কাকে বলে, প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে, এগুলো আলোচনা করব। এক সংকর ক্রস কাকে বলে, ক্রস বা সংকরায়ন কাকে বলে,
এগুলো আলোচনা করবো এবং এগুলোর বেসিসটা আমরা আজকে জানবো, এবং এটা জানলে পুরো চ্যাপ্টারটাই খুব ইজি লাগবে এবং এটা খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য, খুবই ইম্পর্টেন্ট। তাই আমি চাই এটা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। তো আমি আপাতত মানুষ দিয়ে একটু বোঝাচ্ছি। মানুষের ক্ষেত্রে দু রকম মানুষ দেখা যায় স্বাভাবিকভাবে, যদিও আমরা তৃতীয় লিঙ্গ বলতেও বুঝি, যাদেরকে আমরা খুব চলিত বাংলায় হিজড়ে বলি, তাদের ক্রোমোজোমের গঠন একটু আলাদা। আমি আপাতত স্বাভাবিক মানুষদের মধ্যেও তাদেরও বলা হয়। তো ক্রোমোজোমের নর্মাল অনুযায়ী আমরা পুরুষ এবং স্ত্রী হিসেবে যদি ভাবি, দুজনদেরই 46টা করে ক্রোমোজোম থাকে দেহকোষে। তো আমরা এটাকে বলি ডিপ্লয়েড অবস্থা, যেটা আমরা 2n দিয়ে বোঝাই। মানুষের ক্ষেত্রে এটা 46, অন্য জীবের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে পুরুষ বা স্ত্রী, মানে ছেলে বা মেয়ে যারই দেহ হোক, প্রত্যেকের দেহের দেহকোষ মানে চামড়ার কোষ হতে পারে, লিভারের কোষ হতে পারে, হৃৎপিণ্ডের কোনো কোষ হতে পারে, পায়ের কোনো কোষ হতে পারে, মাথার ভেতরের কোনো কোষ হতে পারে, চুলের ডগায় যে ফলিকল তার কোষ হতে পারে, চোখের ভেতরে যে রেটিনার রড কোষ, কোন কোষ, প্রত্যেকটা কোষ দেহকোষ, সেই প্রত্যেকটার মধ্যে ক্রোমোজোম নাম্বার হচ্ছে 46। এই 46টা কীভাবে থাকে? এই 46টার মধ্যে 22টা জোড়া থাকে, যাদের আমরা বলি অটোজোম, আর এক জোড়া থাকে যাদের আমরা বলি সেক্স ক্রোমোজোম। এইবার এই 22টা যে জোড়া অটোজোম থাকে, তাহলে 22 ইন্টু 2 সমান 44, আর এই এক জোড়া মানে 1 ইন্টু 2 সমান 2, টোটাল 46। তাহলে এই 46টার হিসেব যে পেলাম, এই যে 22টা জোড়া, এই 22টা জোড়ারকে বলা হয় সমসংস্থ ক্রোমোজোমের জোড়া। এই কথাটার অর্থ কী? এই কথাটার অর্থ হচ্ছে এই যে 22টা জোড়া, এই প্রত্যেকটা জোড়া এমনভাবে বাড়তে, ধরো এটা আমি 1 নম্বর জোড়ার ক্রোমোজোমটা আঁকছি, আমি জাস্ট বোঝানোর জন্য আঁকছি। তাহলে এইটা 1 নম্বর জোড়ার ক্রোমোজোম হলে এই দুটো হচ্ছে 1 নম্বর জোড়ার ক্রোমোজোম। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এই দুটো ক্রোমোজোম একে অপরের সঙ্গে অলমোস্ট সমান, এদেরকে বলে সমসংস্থ ক্রোমোজোম। বাংলায় সম মানে সমান, আর সংস্থ মানে হচ্ছে সমস্ত অংশই সমান। অর্থাৎ এই ক্রোমোজোমটার যা যেখানে যেখানে বৈশিষ্ট্যের জিন আছে, জিন কি? জিন হচ্ছে আগের চ্যাপ্টারে পড়েছি, অর্থাৎ ডিএনএর এমন সিকোয়েন্স যেটা বিভিন্ন বৈশিষ্ট্যকে কন্ট্রোল করে। অর্থাৎ এই 1 নম্বর জোড়ার এই যে দুটো ক্রোমোজোম, এই ক্রোমোজোমের যেখানে যা জিন আছে, এই ক্রোমোজোমটা যেহেতু 1 নম্বর ক্রোমোজোমের সমস্ত, তাই এরও ওই জায়গায় সেই জিন থাকবে। অর্থাৎ এর গঠনটা যা হবে, এর গঠনটা প্রায় তাই হবে, প্রায় কেন, ধরে নেওয়া যায় একই হবে। এই কারণে এদেরকে বলা হয় সমসংস্থ, অর্থাৎ এটাও যা অলমোস্ট এটাও তাই, এবং এই জন্য এদের দুজনকে মিলিয়ে একটা পেয়ার হলো। ঠিক এইভাবে তাহলে 22টা জোড়া আছে। আমি উদাহরণ হিসেবে আর একটা উদাহরণ দিচ্ছি, ফর অ্যান এক্সাম্পল। এইটা ধরো 4 নম্বর জোড়ের ছবি আঁকলাম আমি, মানে আরবিটার একটা কাল্পনিক, ধরো 4 নম্বর জোড়ের ক্রোমোজোমটা এরম দেখতে। তাহলে অন্য ক্রোমোজোমটা ঠিক এই রকমই দেখতে হবে। এটা হলো 4 নম্বরের ক্রোমোজোম জোড়। তাহলে এইটা এর একে অপরের সমসংস্থ, অর্থাৎ এইটাও যা, এই ক্রোমোজোমটাও তাই, অর্থাৎ এতে যা বৈশিষ্ট্যের জিন আছে, যেখানে যেখানে আছে, এখানেও সেই বৈশিষ্ট্যের সেই জিন আছে। এইটা খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য। তাহলে আমাদের দেহের প্রত্যেকটা কোষে
যে 46টা করে ক্রোমোজোম আছে দেহকোষে, তাহলে প্রত্যেকটা দেহকোষের ক্রোমোজোমের যে বৈশিষ্ট্যগুলো আমরা তাহলে বুঝতে পারছি কি 22টা জোড়া হিসেবে আছে। তাহলে প্রত্যেকটা জোড়ার মধ্যে একটা একে অপরের সঙ্গে সমান আছে, অর্থাৎ প্রত্যেকটাই দুটো দুটো করে আছে। আর যে আর একটা স্পেশাল জোড় আছে যেটাকে আমরা সেক্স ক্রোমোজোম বলেছি, সেই জোড়ে পুরুষদের ক্ষেত্রে কি থাকে, পুরুষদের ক্ষেত্রে থাকে এক্স আর ওয়াই ক্রোমোজোম, অর্থাৎ আলাদা। আর স্ত্রী মানে মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে দুটোই থাকে এক্স। এই ব্যাপারটা যদি ক্লিয়ার হয়, এই দুটো ক্রোমোজোম একে অপরের সঙ্গে সমান হতে হয়, কিন্তু এই ক্রোমোজোম দুটো একে অপরের সঙ্গে আলাদা, কারণ এটা এক্স ক্রোমোজোম, এটা ওয়াই ক্রোমোজোম, দুটোর গঠন আকৃতি কমপ্লিটলি ডিফারেন্ট। আমাদের মানুষের ক্ষেত্রে যে জনন কোষ তৈরি হয়, এবার আমরা জনন কোষের জায়গায় যাই। মানুষের যে জনন কোষ তৈরি হয়, জনন কোষ কি? জনন কোষ হচ্ছে গ্যামেট, যাকে আমরা ইংরেজিতে বলি। তাহলে পুরুষরা কি গ্যামেট তৈরি করে? পুরুষদের, তাহলে পুরুষদের গ্যামেট হয় আর স্ত্রীদের গ্যামেট হয়, মানে জনন কোষ। তাহলে পুরুষরা সাধারণভাবে যখন গ্যামেট তৈরি হবে, গ্যামেট তৈরির জন্য মিওসিস পদ্ধতির প্রয়োজন, যেটা আগের চ্যাপ্টারে আলোচনা হয়েছে। তাহলে মিওসিস পদ্ধতিতে কি হয়? মিওসিস পদ্ধতিতে গ্যামেট বা জনন কোষ তৈরি হয়, এবং জনন কোষ মিওসিস পদ্ধতিতে হয় বলে আমরা মিওসিসকে কি বলেছি? হ্রাস বিভাজন। যদি এটা বুঝে না থাকা হয়, পুরনো পড়ার ভিডিওটা দেখে নেবে। হ্রাস বিভাজন অর্থাৎ মিওসিস পদ্ধতিতে কি হয়? ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় অপত্যতে। তাহলে দেহকোষের, আমাদের দেহে পুরুষের স্ত্রীতে দুটো বিশেষ অঙ্গ আছে যাদের বলা হয় জনন অঙ্গ বা জনন অংশর মধ্যেও পড়ে, জনন অঙ্গই আমি লিখছি। পুরুষদের জনন অঙ্গের নাম হচ্ছে শুক্রাশয়, আর স্ত্রীদের জনন অঙ্গ হচ্ছে ডিম্বাশয়। এই শুক্রাশয়ের মধ্যে যে শুক্রাশয়ের দেহকোষ আছে বা দেহ মাতৃকোষ বলতে পারি এখানে, তাদের মধ্যেও 46টা ক্রোমোজোম আছে। কিন্তু এই দেহ মাতৃকোষ যখন মিওসিস বিভাজন করছে, তখন যে কোষগুলো তৈরি হচ্ছে 4টে করে হয় একটা থেকে, জেনে থাকবে, এটা পুরনো পড়া। প্রত্যেকটাতে ক্রোমোজোম হচ্ছে 23টা। এইগুলো হচ্ছে জনন কোষ। দেখতে এরকম কেন? কারণ এগুলোর নাম হচ্ছে স্পার্ম, স্পার্মের লেজ থাকে। মহিলাদের ক্ষেত্রেও ডিম্বাশয় থেকে একটাই ডিম্বাণু হয়। প্রশ্ন হতে পারে 4টে কেন হয় না, বাকি 3টে পোলার বডি হিসেবে নষ্ট হয়। তো এদের ক্ষেত্রেও যে 4টে হয়, সেই 4টে আমি দেখাচ্ছি ছোট ছোট, কিন্তু মেনলি এটা ডিম্বাণু, সেটাও কিন্তু ওই 23 ক্রোমোজোমেরই হয়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এই 23টা এলো কী করে? এই তো শুক্রাশয়ের দেহ মাতৃকোষে ছিল 46, ডিম্বাশয়েরও দেহ মাতৃকোষে 46ই ছিল, সেখান থেকে যেটা ডিম্বাণু হলো 23, এখানে যে স্পার্ম হলো ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু, সেটাও 23 হলো। কেন? কারণ মিওসিস হয়েছে বলে। এইবার মিওসিসে আমরা জানি অর্ধেক হয়, 46-এর অর্ধেক 23, ক্লিয়ার, কোনো ব্যাপার না। কিন্তু এই 23টা হিসেব কোথা থেকে এলো? 23-এর হিসেব খুব ইম্পর্টেন্ট। এই 23-এর মধ্যে 22টা হচ্ছে অটোজোম। তাহলে এই 22টা অটোজোম কোথা থেকে এলো? এইবার আমরা আবার এই পুরনো জায়গাটা আসি। এই যে এইখানে আমি 22 যে জোড়া বলেছিলাম, এই যে এই 22টা জোড়া মানে এরকম দুটো দুটো ছিল, তাহলে এই দুটো দুটো থেকে একটা একটা করে এসে 22টা হয়েছে। আর এই পুরুষদের ক্ষেত্রে এক্স আর ওয়ের যে কোনো একটা এলে হয়ে যাবে 22 প্লাস একটা যদি এক্স আসে তাহলে হয়ে গেল 23, তাই তো? আবার আর একটা যদি এখানে ওয়াই আসে, 22-এর সঙ্গে যদি ওয়াই যুক্ত হয় তাহলেও হবে 23। আর মহিলাদের ক্ষেত্রে দুটো এক্সের যে কোনো একটা এলেই একই ব্যাপার। তাহলে 22টা অটোজোমের এলো মহিলাদের ক্ষেত্রে 46 থেকে 22, আর একটা এক্স এলো, তাহলে 23। তাহলে 23-এর হিসেব আশা করি এবার বোঝা গেছে। এইগুলো কি আমরা বলছি? গ্যামেট বা জনন কোষ। এইটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, কারণ এইটার উপরেই একশঙ্কর দ্বিশঙ্কর জনন সব আছে। গ্যামেটটা কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে ক্রোমোজোম নাম্বারটা আসছে,
আমি আবার বলছি, দেহকোষে ক্রোমোজোম নাম্বার হচ্ছে 46, মানে ডিপ্লয়েড অবস্থা। গ্যামেট যেটা হয় বা জননকোষ যেটা হয় সেটা তাহলে হলো হ্যাপ্লয়েড প্রকৃতির, অর্থাৎ অর্ধেক হয়ে যায়, এন প্রকৃতির। এগুলো আমরা অলরেডি আগের চ্যাপ্টারে আলোচনা করেছি, তাও আমি আবার রিভিশন করছি বিকজ এই চ্যাপ্টারটা কনসেপ্টের জন্য খুব ইম্পর্টেন্ট। পাতা সংখ্যা খুব কম, কিন্তু কনসেপ্টের জন্য খুব ইম্পর্টেন্ট। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে যে কীভাবে গ্যামেটটা তৈরি হলো, কেন গ্যামেটে ক্রোমোজোম নাম্বার অর্ধেক হলো। আমরা 23 পেলাম কি করে, 22 প্লাস এক্স হিসেবে পেলাম, আর 22 প্লাস ওয়াই হিসেবে পেলাম 23 পুরুষদের ক্ষেত্রে। তাহলে পুরুষদের ক্ষেত্রে দুরকম গ্যামেট হয়, মহিলাদের ক্ষেত্রে এক রকমের গ্যামেট হয়, যেটা হলো 22 প্লাস এক্স। তাহলে 22 হচ্ছে, আর এই এক্স মানে এটাও একটা নাম্বার, তাহলে 22 আর 1 23। এটা 22 প্লাস ওয়াই মানে 22 আর 1 23। মহিলাদের ক্ষেত্রে 22 আর একটাই এক্স, যেহেতু তাই 22 আর 1 23। মহিলাদের দুটোই একই টাইপের হবে, তাই আমি একটাই এঁকে দেখিয়েছি, অন্যটাও এই একই হবে, কারণ দুটোই ওদের এক্স। আমার এটা বলার একটাই উদ্দেশ্য যে এরপরে আমরা লোকাস, অ্যালিল এগুলো এবার বুঝবো। তাহলে গ্যামেট কীভাবে তৈরি হয় বোঝালাম। ঠিক সেম পদ্ধতিতে উদ্ভিদের ক্ষেত্রেও গ্যামেট তৈরি হয়। উদ্ভিদের ক্ষেত্রে, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে, যেমন মটর জাতীয় গাছ, আম, এদের ক্ষেত্রে পরাগধানী, সেখানে পরাগ রেণু উৎপন্ন হয়, যেটা অ্যাকচুয়ালি গ্যামেট। আর ডিম্বাশয়, তার ভেতরে ডিম্বাণু তৈরি হয়, সেটা হচ্ছে গ্যামেট। একদম সেম মিওসিস পদ্ধতিতে, ঠিক যেভাবে মানুষের ক্ষেত্রে হয়েছে। এবার যেটা আলোচনার সেটা হচ্ছে, তাহলে সমস্ত ক্রোমোজোম আমি একটু বড় করে একটা আঁকছি। ধরো আমাদেরই ওই যে 1 নম্বরটা যেটা এঁকেছিলাম এখানে, এই যে এটা আমি একটু বড় করে আঁকছি যাতে কিছু ফিচার্স বোঝাতে পারি। হয়তো এই জায়গাটা পুরোপুরি হুবহু এক হলো না হাতে আঁকতে গিয়ে, বাট ধরে নেওয়া এটাই সমস্ত জোর। আমি কি বলেছিলাম আগে যে দুটোর গঠন অলমোস্ট এক হবে। দেখো মোরালের সাইজ এক, যেখানে যা জিন থাকবে অন্যটাতেও সেই জায়গায় ঠিক জিন থাকবে। তাহলে আমি ধরে নিচ্ছি এই ক্রোমোজোমটার এই ক্রোমোজোমটার এই পোর্শনটা এ জিন আছে। তাহলে আমরা যা আলোচনা করেছি, তাহলে এই ক্রোমোজোমটারও, যেটা এর সমস্ত এই পার্টিকুলার জায়গাটাতে এ জিনই থাকবে। তাহলে এই এ জিন থাকার এই যে পার্টিকুলার জায়গাটা, এবার এখানে এ জিনটা মানে আমি কি বোঝাতে চাইছি, ফর অ্যান এক্সাম্পল আমি ধরছি লম্বা একটা বৈশিষ্ট্য চরিত্র, সেটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য এমন একটা চরিত্র যেটা দুরকম হতে পারে, একটা চরিত্র হতে পারে লম্বা, একটা হতে পারে বেঁটে। তাহলে দৈর্ঘ্য দুরকম হয়, লম্বা আর একটা আমি বেঁটে লিখছি। তাহলে মানুষের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি 6 ফুটটাকে লম্বা, তার নিচের সবাইকে আমি বেঁটে ধরছি বোঝার জন্য। তাহলে লম্বাটাকে আমি ক্যাপিটাল টি লিখছি আর বেঁটেটাকে স্মল টি লিখছি, অর্থাৎ লম্বা হওয়ার জন্য যে জিন দায়ী তাকে আমি ক্যাপিটাল টি লিখছি আর এটাকে স্মল টি লিখছি। লম্বা হওয়ার জিন দুটো, ক্যাপিটাল টি আর স্মল টি। এটা আমি খুব সহজভাবে বলছি, কারণ উঁচু ক্লাসে উঠলে এটার একটু ধারণা চেঞ্জ হবে, কারণ এটা একটু কমপ্লেক্স ব্যাপার। কিন্তু আপাতত ক্লাস 10 লেভেলে এটাই মোর দ্যান এনাফ। তো আমরা লম্বার জন্য ক্যাপিটাল টি জিন ধরছি, বেঁটের জন্য স্মল টি জিন ধরছি, অর্থাৎ বেঁটে বৈশিষ্ট্যটা ঘটাচ্ছে স্মল টি জিন আর লম্বাটা ক্যাপিটাল টি জিন। এবার তাহলে আমি এই জায়গায় এ জিনটার বদলে আমি এটা লিখে দিচ্ছি, তাহলে এখানে ক্যাপিটাল টি জিন থাকতে পারে,
বা এখানে স্মল টি জিন থাকতে পারে, ঠিক তেমনই এই জায়গাটা ক্যাপিটাল টি জিন থাকতে পারে বা স্মল টি, দুটো একসঙ্গে তো থাকবে না। কারণ এই জায়গাটা আমরা ফিক্সড করে রেখেছি কিসের জন্য, যে এখানে দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করে এমন জিন এর জন্য নির্দিষ্ট জায়গাটা, অর্থাৎ এই পার্টিকুলার জায়গাটা ক্রোমোজোমের কেবলমাত্র এখানে দৈর্ঘ্য কন্ট্রোল করে এমন জিনই থাকবে। তাহলে এখানে আমরা দৈর্ঘ্য কন্ট্রোল করে জিন দুটো দেখছি, লম্বা আর বেঁটে। তার মানে এই পার্টিকুলার দুটো জায়গা, এখানে ক্যাপিটাল টি থাকতে পারে বা স্মল টি থাকতে পারে, এখানেও ঠিক তাই। অর্থাৎ আদার যে ফিচার্স কন্ট্রোলকারী জিন, ধরো গায়ের রং বা কোনো উৎসেচক তৈরির জিন, সেগুলো এইখানে থাকবে না, অন্য জায়গায় থাকতে পারে, এখানে থাকতে পারে বা এখানে থাকতে পারে। তাহলে দৈর্ঘ্যের জন্য যে এই যে জায়গাটা ফিক্সড, এই জিন দুটো বসার এই জায়গাটা হচ্ছে লোকাস। আমাদের যেমন প্রত্যেকের নিজস্ব বাড়ি থাকে, যেটা আমাদের বাসস্থান, আমরা সারাদিন যে যেখানেই কাজ করি বা বাইরে কোথাও কাজে গেলাম 2 দিন বা 3 দিন বা কোথাও গেলাম, সেখানের পরে আবার যেমন ঘুরে ফিরে বাড়িতেই আসি, তখন লোকাসটাও ধরে নাও জিনের বাসস্থান কতকটা। অর্থাৎ এই পার্টিকুলার জায়গাটায় দৈর্ঘ্য কন্ট্রোল করে যে জিন, তাদেরই বাসস্থান, অন্য কোনো কারণ নয়। এইবার লক্ষ্য করে দেখো, দৈর্ঘ্য আমি দুটো ক্যারেক্টার দিয়ে বোঝাচ্ছি, একটা লম্বার বেঁটে। তাহলে আমরা এই পার্টিকুলার জায়গায় ক্যাপিটাল টিও রাখতে পারি বা স্মল টিও থাকতে পারে। অর্থাৎ দৈর্ঘ্য কন্ট্রোল করছে যে দুটো জিন, সেই দুটো জিন হচ্ছে ক্যাপিটাল টি আর স্মল টি। এদের দুজনকে আমরা বলছি একে অপরের অ্যালিল বা অ্যালিলোমর্ফ। যাহা অ্যালিল তাহাই অ্যালিলোমর্ফ। আমি তাহলে এবার এই একই ধারণাটা আরেকবার মেন্ডেলের দিয়ে বলছি। মেন্ডেলের এক সংকর জননের ক্যারেক্টারগুলো আমরা এক্ষুনি আলোচনা করব। আমি একটা অন্য ওই একটা আলোচনা করছি ক্যারেক্টার নিয়ে, তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। মেন্ডেলেরও গাছের দৈর্ঘ্য নিয়ে আমরা এক্ষুনি টেস্ট করব, তাই এইটা আর বলছি না। আমি একটা ছবি দিয়েই দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে বুঝতে। এখানে দেখো বীজের আকৃতি একটা ক্যারেক্টার, এই যে বীজের আকৃতি একটা চরিত্র, যার দু রকম জিন দিয়ে কন্ট্রোল, একটা গোলের জিন আর একটা কুঞ্চিত মানে কোঁচকানো, কুঁচকে গেছে, সেই দুটো জিন দিয়ে আমি এটা বোঝাচ্ছি। তাহলে বীজের আকৃতি, এটা যদি একটা ক্যারেক্টার হয়, যদি নয় এটা তো একটা ক্যারেক্টার, সেটা তাহলে দু রকম হয়, একটা হচ্ছে গোল আর একটা হচ্ছে কুঞ্চিত মানে কোঁচকানো। তাহলে গোলটা যে জিন দিয়ে কন্ট্রোল হচ্ছে তাকে আমি ক্যাপিটাল আর দিচ্ছি, আর কুঞ্চিত মানে কোঁচকানোটা যে জিন দিয়ে কন্ট্রোল হচ্ছে তাকে স্মল আর লিখছি। তাহলে এই দুটো হলো একে অপরের অ্যালিল। অর্থাৎ এই দুটো জিন আমি উদাহরণ হিসেবে জাস্ট বোঝার জন্য বলছি। ধরা যাক মটর গাছের ধরা যাক 20টা ক্রোমোজোম আছে। আমি এটা কনফার্ম এখানে মনে নেই, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি। তাহলে মটর গাছের 20টা ক্রোমোজোম হচ্ছে 2n মানে ডিপ্লয়েড, এবং 6 নম্বর ক্রোমোজোমে যে পেয়ার, সেই পেয়ারটা আমি আঁকছি জাস্ট বোঝার জন্য। তাহলে এই দুটো হলো 6 নম্বরের সমস্ত জোড়টা। আমি বলছি এই 6 নম্বরের জোড়ে এইখানটা এই জায়গাটা বীজের আকৃতি কন্ট্রোল করে। তাহলে এই জায়গাটা হলো বীজের আকৃতি কন্ট্রোল করার জিন, অর্থাৎ ক্যাপিটাল আর অথবা স্মল আরের বাসস্থান। তার মানে এদের এটা হচ্ছে লোকাস। এই লোকাসে এবার ক্যাপিটাল আর থাকতে পারে বা স্মল আর থাকতে পারে। এইবার ধরো কোনো একটা মটর গাছ, যে মটর গাছের 6 নম্বর ক্রোমোজোমটা আবার আঁকছি আমি,
সরি, যার 6 নম্বর ক্রোমোজোমটা এরকম, তার দুটোরই এই জায়গাটায় ক্যাপিটাল টি আছে। তখন এই মটর গাছ, সরি ক্যাপিটাল টি লিখছি, ভুল বলেছি, এখানটা হবে ক্যাপিটাল আর। তখন এই মটর গাছটাকে আমরা বলবো বিশুদ্ধ গোল বীজযুক্ত মটর গাছ। বিশুদ্ধ গোল মানে এখানে হোমোজাইগাস, ইংরাজিটা হবে হোমোজাইগাস। এবং আমরা সেটাকে কিভাবে লিখব, খুব ইম্পর্টেন্ট লেখাটা, আমরা লিখবো এইভাবে, তাদের আর আর। আমি এবার অন্য আরেকটা দেখাচ্ছি এই দিয়ে। আমার কাছে যদি বোর্ড থাকতো তাহলে আরও সুবিধে হতো, আমায় মুছতে হতো, এরকম বারবার আঁকতে, কাগজেই তো আঁকতে হচ্ছে। এবার এই জায়গাটায় যদি এই রকম থাকতো দুটোই স্মল আর, সেটাও আমরা বলবো বিশুদ্ধ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ, এটাও হোমোজাইগাস। এটা লিখবো স্মল আর স্মল আর। যদি এবার অন্য একটা সিনারিও হয় যেখানে এই রকম ছবি হবে, একটায় ক্যাপিটাল আর আর অন্যটা স্মল আর, তখন প্রশ্ন আসছে তাহলে কি হবে। এবার কি হবে এইটাকে আমরা আগে বলে নিই, লিখে নিই। এগুলোকে বলে আমরা সংকর জীব। কেন সংকর বললাম, কারণ দুটো ক্রোমোজোম, সমস্ত ক্রোমোজোমের দুটোতেই একই রকমের জিন নেই। যদিও এরা গোল আকৃতি বা কুঞ্চিত আকৃতি অর্থাৎ বীজের আকৃতিই কন্ট্রোল করছে, বাট দুটো জিন দুটো আলাদা কাজ করে, একটা গোল আকৃতি করে আর একটা স্মলারটা কুঞ্চিত আকৃতি করে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে কোনটা প্রকাশ পাবে। যেটা প্রকাশ পাবে সেটা হবে প্রকট বৈশিষ্ট্য। দেখা যায় যে দুটো যখন পাশাপাশি আছে, আচ্ছা সংকর জীবকে বলে হেটেরোজাইগাস। দুটো যদি ক্যাপিটাল আর স্মল আর থাকে তখন প্রকট বৈশিষ্ট্য কোনটা হয়, দেখা যায় ক্যাপিটাল আর অর্থাৎ গোলটা। আর কোনটা প্রকাশ পেল না, প্রচ্ছন্ন কোনটা হলো যেটা প্রকাশ পেল না, কোনটা তাহলে হবে স্বাভাবিকভাবেই স্মল আর অর্থাৎ কুঞ্চিত। তাহলে যখন সমস্ত জোড়ের দুটোতে আলাদা আলাদা জিন থাকে, অর্থাৎ দুটো স্মল আর বা দুটো ক্যাপিটাল আর নেই, একটা ক্যাপিটাল আর একটা স্মল আর আছে, তখন সেই ধরনের জীবকে বলে হেটেরোজাইগাস বা সংকর। এবং তখন যে জীবটা তৈরি হবে সেই জীবের বৈশিষ্ট্য কোনটা প্রকাশ পাবে, যেটা প্রকট হবে। আমরা দেখেছি এক্ষেত্রে গোলটা প্রকট, তাই আমরা ক্যাপিটাল আরটা গোলকে বলি। এটা আমার করা নয়, মেন্ডেল বাবু নিজেই এই সবগুলো বলে গেছেন বা করে গেছেন, তাই আমরা ক্যাপিটাল আরটা গোলের ক্ষেত্রে দিয়েছি, কুঞ্চিতর জন্য স্মল আর, কারণ এটা প্রচ্ছন্ন থাকে বলে। ঠিক সেইভাবে আমরা যদি এবার মেন্ডেলের আমরা এক সংকর জনন টেস্ট করব, সেখানেই আবার আমরা এই প্রকট প্রচ্ছন্ন পাবো। তাহলে আমরা লোকাস কাকে বলে জানলাম। লোকাস হচ্ছে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যকে কন্ট্রোল করে যে জিন জোড়া, তাদেরকে বলে অ্যালিল, একে অপরের অ্যালিল। সেই অ্যালিল যেখানে ক্রোমোজোমের থাকে সেই জায়গাটা হচ্ছে তাদের লোকাস। অ্যালিল যেখানে ক্রোমোজোমের থাকে সেই পার্টিকুলার জায়গাটা হচ্ছে তাদের লোকাস। অ্যালিল তাহলে কি, অ্যালিল হচ্ছে কোনো বিশেষ বৈশিষ্ট্যকে কন্ট্রোল করে যে জিন জোড়া। তোমরা এই মুহূর্তে দুটো জিন নিয়েই জানবে, কিন্তু ফিউচারে দেখবে অনেক রকম অ্যালিলের ব্যাপার আছে। তো আমরা উদাহরণ হিসেবে এখানে মটর গাছের এই যে বীজের আকৃতি দু রকম হতে পারে, গোল আর কুঞ্চিত। গোলকে কন্ট্রোল করছে আর জিন, এটা হচ্ছে একরকম অ্যালিল। স্মল আর কুঞ্চিত বৈশিষ্ট্যকে কন্ট্রোল করছে, এটাও জিন বা অ্যালিল। এদের দুজনের বাসস্থান হচ্ছে ধরা যাক 6 নম্বর ক্রোমোজোমের এই ধারে। তাহলে এইটা হলো এদের লোকাস বা বাসস্থান। তাহলে লোকাস বোঝা গেল, অ্যালিল বোঝা গেল। তাহলে ক্যাপিটাল আর স্মল আর হচ্ছে একে অপরের অ্যালিল।
এখানে যে ক্যাপিটাল টি স্মল টি করেছি এরা হলো একে অপরের অ্যালিল, তবে ক্যাপিটাল টি আর আর কিন্তু পরস্পর অ্যালিল নয়, এটা কিন্তু মাথায় রাখবে। টি আর স্মল টি একে অপরের অ্যালিল, ক্যাপিটাল আর স্মল আর একে অপরের অ্যালিল, কিন্তু টি আর আর পরস্পরের অ্যালিল নয়। আশা করি এবার ব্যাপারটা বোঝা গেল অ্যালিল তাহলে কি। তাহলে আমরা সমস্ত ক্রোমোজোম জেনে গেছি, হোমোজাইগাস হেটেরোজাইগাস জানলাম, আর অ্যালিল ব্যাপারটা বুঝে গেলাম, লোকাস বুঝে গেছি। এরপরে এক সংকর জননের আলোচনার সময় ক্রস ব্যাপারটা বুঝবো এবং এক সংকর জননের টেস্টটা আলোচনা করব।